2008 সালের 22 অক্টোবর দিনটি ভারতের মহাকাশ বিজ্ঞানীদের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ দিন ছিল, কারণ ওই দিন ভারতের সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে প্রথম কোনো মহাকাশযান চাঁদের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল। এই প্রজেক্টটির নাম দেওয়া হয়েছিল চন্দ্রযান-1 এবং এই প্রথম ভারত সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি কোনো মহাকাশযানকে চাঁদে পাঠানোর প্রচেষ্টা করেছিল। যেহেতু প্রযুক্তি এবং মহাকাশবিদ্যার ক্ষেত্রে ভারতকে সেই সময় বাকি দেশগুলির তুলনায় অনেকটাই অনভিজ্ঞ বলে মনে করা হতো, তাই ভারতের এই প্রচেষ্টার ফলাফল ঠিক কী হবে তা জানার জন্য সমগ্র বিশ্বই ভারতের দিকে মুখিয়েছিল। কিন্তু সকলকে অবাক করে দিয়ে ভারতবর্ষ না কেবলমাত্র এই অভিযানে সফলতা অর্জন করে, বরং এমন একটি অজানা তথ্য বিশ্বের সামনে নিয়ে এসে হাজির হয়, যার ফলে সমগ্র বিশ্বই ভারতের এই যোগ্যতাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। এখন প্রশ্ন এটাই, চন্দ্রযান-1 মাধ্যমে ভারতের বিজ্ঞানীরা চাঁদে কী এমন খুঁজে পেয়েছিল যার কারণে সমগ্র বিশ্ব হতভম্ব হয়ে যায়? আর এর সাথেই আপনি এটা জেনেও অবাক হবেন যে নাসা এই চন্দ্রযান-1 আবিষ্কারের সূত্র ধরেই জানতে পারে যে চাঁদে উল্টো দিক থেকে বৃষ্টিপাত হয়, মানে মাটি থেকে উপরের দিকে বৃষ্টিপাত হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটাই যে উল্টো দিক থেকে বৃষ্টিপাত কিভাবে সম্ভব? জানতে হলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিন্তু তার আগে যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি মহাকাশযানকে যখন ভারতের মহাকাশ বিজ্ঞানীরা প্রথম প্রচেষ্টাতেই চাঁদের মাটিতে অবতরণ করতে সক্ষম হয়েছিল, তখন সমগ্র বিশ্বই ভারতের এই সফলতায় স্তম্ভিত হয়ে গিয়েছিল। ভারতের স্পেস রিসার্চ সংস্থা ইসরো যে কারোর তুলনায় কম নয় তা এই অভিযানের সফলতার মাধ্যমে স্পষ্ট হয়ে গিয়েছিল। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল চাঁদ সম্পর্কে যত বেশি পরিমাণ সম্ভব তথ্য সংগ্রহ করে আনা। কিন্তু মজার ব্যাপার হলো এই মহাকাশযানের সাথে ভারতের বিজ্ঞানীরা একটি সাবস্যাটেলাইট অ্যাটাচ করে দিয়েছিল, যার কাজ ছিল চাঁদের মাটিতে এমন কোনো স্থানের সন্ধান করা যেখানে সহজেই সফট ল্যান্ডিং করা যায়। কিন্তু এই অভিযানের ফলেই যে একটি মারাত্মক রহস্য উদ্ঘাটন হয়ে যাবে তা বোধহয় কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। আসলে এই অভিযানের পর ভারত প্রথম ঘোষণা করেছিল যে তারা চাঁদের মাটিতে জল খুঁজে পেয়েছে। 1960 সালে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা প্রথম চাঁদের উদ্দেশ্যে মহাকাশ প্রেরণ করেছিল। এরপর 1969 সালে অ্যাপোলো মিশনের মাধ্যমে নাসা প্রথমবার চাঁদের মাটিতে কোনো মানুষকে অবতরণ করাতে সক্ষম হয়। যদিও তাদের এই মিশন আদৌ সত্যি ছিল কিনা সেই বিষয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। 1969 সাল থেকে 1972 সাল পর্যন্ত নাসার বিজ্ঞানীরা বেশ কয়েকবার চাঁদের মাটিতে নিজেদের মহাকাশ পাঠিয়ে এটাই জানানোর চেষ্টা করেছিল যে তাদের পরীক্ষা নিরীক্ষা অনুযায়ী চাঁদের মাটিতে জলের অস্তিত্ব রয়েছে, কিন্তু সেই সময় এই তথ্যকে স্বীকৃতি দেওয়ার মতো উপযুক্ত কোনো তথ্যই তাদের কাছে ছিল না, তাই তখনকার মতো এই তথ্যটিকে খারিজ করে দেওয়া হয়েছিল। কিন্তু এরপর যখন 2008 সালে ভারতবর্ষ সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে বানানো মহাকাশযানকে চাঁদের মাটিতে অবতরণ করতে সক্ষম হয়, তখন এই প্রশ্নের উত্তর ভারত নিজেই খুঁজে পেয়ে যায়। আসলে চাঁদের মাটিতে নিজের স্যাটেলাইটকে অবতরণ করানোর পরেই ভারতের বিজ্ঞানীরা ওই স্যাটেলাইটের সঙ্গে যুক্ত সাব স্যাটেলাইটকে চাঁদের উত্তর গোলার্ধের একটি গহ্বরে অবতরণ করানোর চেষ্টা করেন। এই সাব স্যাটেলাইটটি অবতরণ করানোর সাথে সাথেই সেখানে একটি ধুলোর ঝড় ওঠে এবং তখন স্যাটেলাইটটিও চাঁদের খনিজগুলিকে ম্যাপিং করতে শুরু করে দেয়। এবং ওই ম্যাপিং করার পরেই ভারতের বিজ্ঞানীরা বুঝে যান যে চাঁদের দুই গোলার্ধে জলের বিপুল সম্ভার রয়েছে। চাঁদের মাটিতে জল খুঁজে পাওয়ার ঘটনা সমগ্র বিশ্বের কাছেই একটি অবিস্মরণীয় ঘটনা ছিল। এই আবিষ্কার বলতে গেলে সমগ্র বিশ্বের বিজ্ঞানী মহলের কাছে একটি গুপ্তধন খুঁজে পাওয়ার সমান ছিল। কিন্তু বন্ধুরা, ভারতের এই দাবিকে নাসার বিজ্ঞানীরা সঙ্গে সঙ্গে নস্যাৎ করে দিয়েছিল। অর্থাৎ তারা এটা বিশ্বাসই করতে চায়নি যে ভারতের বিজ্ঞানীরা চাঁদের মাটিতে জলের অস্তিত্ব খুঁজে পেয়েছে। যদিও এরপর 2009 সালে নাসার বিজ্ঞানীরা লুনার রিকনেসেন্স অরবিটার নামের আরও একটি চন্দ্রযান করেছিল এবং এই মিশনের পরেই নাসার বিজ্ঞানীরা ভারতের দাবিকে সমর্থন জানায় যে তারাও চাঁদের মাটিতে জলের অস্তিত্বের কথা অনুভব করতে পেরেছে। অর্থাৎ ভারতের এই দাবি একেবারেই সঠিক ছিল। এরপর 2013 সালে নাসার বিজ্ঞানীরা আরও বেশ কিছু চন্দ্রযান মিশন করেছিল এবং এই মিশনগুলিতে তারা আরও একটি অদ্ভুত বিষয় আবিষ্কার করে ফেলেন। আসলে তারা এই পরীক্ষার মাধ্যমে লক্ষ্য করে দেখেন যে চাঁদের বায়ুমণ্ডলে জলীয় কণার অস্তিত্ব বেশ ভালো রকমভাবেই বিরাজমান। এখন তাদের মনে একটি প্রশ্ন জাগতে শুরু করে যে যখন চাঁদে বায়ুমণ্ডল বলে সেরকম কিছুই নেই, সেখানে এই ক্ষীণ বায়ুমণ্ডলে জলীয় কণাগুলি কিভাবে উপস্থিত হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা যে বিষয়টি আবিষ্কার করে ফেলেন তা যথেষ্টই আকর্ষণীয় ছিল।
বন্ধুরা, আপনারা অবশ্যই মাঝে মাঝে আকাশে তারা খসে পড়তে দেখে থাকবেন। আসলে যেগুলিকে আমরা খসে পড়া তারা ভাবি সেগুলি আর কিছুই নয়, বরং সেগুলি হলো উল্কাপিণ্ড। আমাদের মহাকাশ থেকে মাঝে মাঝেই এরকম বেশ কিছু উল্কাপিণ্ড আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসে। এই উল্কাপিণ্ডগুলির পেছনে বেশ কিছু ধূলিকণা এবং পাথরের খণ্ড মিলে একটি লেজের মতো অংশের সৃষ্টি করে। এখন এই উল্কাপিণ্ডগুলি যখন আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন এগুলি আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে বাধাপ্রাপ্ত হয় এবং বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে বাধাপ্রাপ্ত হওয়ার ফলে এগুলিতে আগুন লেগে যায়। বেশ কিছু উল্কাপিণ্ড এই আগুনেই ভস্মীভূত হয়ে যায় এবং বাকিগুলি পৃথিবী পৃষ্ঠে এসে পড়ে। কিন্তু বন্ধুরা, চাঁদে বায়ুমণ্ডল বলতে সেরকম কিছুই থাকে না, তাই যে উল্কাপিণ্ডগুলি চাঁদের দিকে ধেয়ে যায় সেগুলি কোথায় বাধাপ্রাপ্ত না হয়ে ডাইরেক্ট চাঁদের পৃষ্ঠে গিয়ে আঘাত করে। এখন এই আঘাত করার ফলেই চাঁদের পৃষ্ঠে বড় বড় গর্তের সৃষ্টি হয় এবং এই সময় চাঁদের পৃষ্ঠে স্থিত যাবতীয় ধূলিকণা এবং জলকণা উপরের দিকে উঠতে শুরু করে এবং এর ফলেই চাঁদের ক্ষীণ বায়ুমণ্ডলের জলকণা দেখতে পাওয়া যায়। সহজ কথায় বলতে গেলে আমাদের পৃথিবীতে যেমন আকাশ থেকে মাটির দিকে জল নেমে আসে, চাঁদের ঠিক এর বিপরীত, অর্থাৎ মাটি থেকে জলকণা বায়ুমণ্ডলের দিকে উড়ে যায়, অর্থাৎ চাঁদে উল্টো দিক থেকে বৃষ্টি হয়। এই আবিষ্কারটিও বিজ্ঞানীদের কাছে যথেষ্টই তাৎপর্যপূর্ণ ছিল, কারণ এই আবিষ্কারের ফলেই বিজ্ঞানীরা এটা বুঝতে পেরে যান যে চাঁদে শুধুমাত্র উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধে জলের অস্তিত্ব নেই, বরং চাঁদের সম্পূর্ণ পৃষ্ঠেই জলের অস্তিত্ব বর্তমান রয়েছে। কিন্তু এই জল একেবারেই সহজলভ্য নয়, কারণ এই জল মাটির অত্যন্ত গভীরে অবস্থান করে এবং এই জলের পরিমাণও অত্যাধিক কম। কাজেই চাঁদের মাটিতে প্রাণের সঞ্চার হওয়ার মতো প্রয়োজনীয় জল উপলব্ধ নেই। বন্ধুরা, বর্তমান দিনে বিশ্বের সমস্ত মহাকাশ বিজ্ঞানীরাই এমন একটি গ্রহের খোঁজ করার চেষ্টা করে চলেছেন যেখানে পৃথিবীর মতো পরিবেশ বর্তমান এবং সেখানে ভবিষ্যতে মানুষ বসবাস করতে পারে। এরকমই একটি গ্রহের খোঁজ করার জন্য নাসা এবং স্পেস এক্স সহ ভারতবর্ষ অনবরত বিভিন্ন স্পেস মিশন চালিয়ে চলেছেন। এখন দেখার বিষয় এটাই যে ঠিক কত বছর পরে আমরা এরকম কোনো গ্রহের সন্ধান পাব যেখানে মানুষ সহজেই বসবাস করতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের মধ্যে যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন।